আমরা যে নির্বাচনী ইস্তাহারটি জাতির সামনে তুলে ধরেছিলাম, যার মাধ্যমে জাতির সামনে জাতিকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই নির্বাচনী ইস্তাহারের আমরা বলেছিলাম দিন বদলের সনদ। এবং সেই দিন বদলের সনদের সাথে সাথে আমরা ভিশন ডকুমেন্ট 2021 আমরা প্রণয়ন করেছিলাম। এবং সেদিন আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে আমরা বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করব, উন্নতি করব। 2009 থেকে 2014 সাল পর্যন্ত প্রথম মেয়াদ এবং দ্বিতীয় মেয়াদে 18 নির্বাচনে আমরা বলেছিলাম যে আমাদের এই উন্নয়নের ধারাকে আমরা অব্যাহত রাখব। 2018 সালে আমরা নির্বাচনী ইস্তাহার দিয়েছিলাম। সেই নির্বাচনী ইস্তাহারে আমরা বলেছিলাম সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ। এবং সেখানে আরেকটি বিশেষ দিক, আমরা যেমন 2008 সালে বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ, আমরা 2018 সালে বলেছিলাম আমার গ্রাম হবে আমার শহর। অর্থাৎ সকল গ্রামকে শহরের সকল সুযোগ সুবিধা আমরা বর্ধিত করব, দিব। এবং সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের নির্বাচনী ইস্তাহার প্রণয়ন করেছিলাম। এই নির্বাচন ইস্তাহার কমিটির দায়িত্ব হবে যে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার আলোকে আমরা কতটা সফল হয়েছি, আমাদের লক্ষ্যমাত্রা কতটা অর্জিত হয়েছে, এটি আমরা মূল্যায়ন করব। এবং এই মূল্যায়নের ভিত্তিতে আমরা আগামী দিনের আমাদের পরিকল্পনা এবং কৌশল প্রণয়ন করব। আমার মনে আছে গত নির্বাচনী ইস্তাহারটি আমরা যারা সদস্য ছিলেন তাদের অনেকেই এই কমিটিতে রয়েছে। আমরা অনেক পরিশ্রম করেছিলাম, বিভিন্ন তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে, গ্রাফ দিয়ে আমরা আমাদের অর্জন, সাফল্য এবং ভবিষ্যৎ লক্ষ্যগুলো তুলে ধরেছিলাম। এই কথা আমরা বলতে পারি যে উন্নয়ন ও অগ্রযাত্রার দিক থেকে দেশকে আমরা অবশ্যই গত 5 বছর একটা নতুন মাত্রায় নিয়ে এসেছি। 2019-20 থেকে করোনা কোভিডের ফলে আমাদের অনেক কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছে। পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আমাদের অর্থনীতির একটা চরম আঘাত এসেছে। সেটি কাটিয়ে ওঠা আমাদের জন্য কঠিন, খুবই কঠিন একটি মুহূর্ত আমরা অতিক্রম করছি। আমি কৃষিমন্ত্রী হিসাবে শুধু একটি পরিসংখ্যান আপনাদের দিতে চাই। প্রতি বছর আমাদেরকে বিপুল পরিমাণ সার কিনতে হয়। সার আমরা জনগণকে দিই। এই সার কম দামে দেওয়ার জন্য এবং কৃষকের তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য, যাতে পর্যাপ্ত সার, প্রয়োজনীয় সার কৃষকরা ব্যবহার করতে পারে, তার জন্য 8 থেকে 10,000 কোটি টাকা 2008 থেকে 2020 সাল পর্যন্ত আমরা অব্যাহতভাবে দিয়েছি। এবং 90 টাকা যে ডিএপি সারের ছিল সেই দামের দাম আমরা কমিয়ে 16 টাকা করেছিলাম। 60 টাকার পটাশিয়াম 15 টাকা, টিএসপি 82 টাকারটা 22 টাকা। এবং এই 22 সাল পর্যন্ত এই সারের দাম 1 টাকাও আমরা বাড়াইনি। কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ফলে $219 যে পটাশিয়াম সার আমরা কিনতাম, সেই সার আমাদেরকে কিনতে হচ্ছে, অনেকদিন কিনতে, এখন একটু কমে এসেছে $1200, $1100, $250-300 সার $600-700 কিনতে হয়েছে। 2021-22 সালে 28,000 কোটি টাকা আমরা সাবসিডি দিয়েছি বা কৃষককে ইনসেন্টিভ দিয়েছি কৃষি উৎপাদনকে ধরে রাখার জন্য, অব্যাহত করার জন্য, যাতে আমাদের উৎপাদনের উপরে কোনো রকম আঘাত না আসে। কাজে কিরকম প্রতিকূলতা আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, অর্থনীতিকে সচল রাখার জন্য আমাদেরকে নানান কৌশল গ্রহণ করতে হয়েছে। যাই হোক, এই প্রেক্ষিতকে সামনে রেখেই আমরা আগামী আরেকটা নির্বাচনে যাচ্ছি। আমরা শুরু করেছিলাম ডিজিটাল বাংলাদেশ। আজকে সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে
ইন্টারনেটের সুবিধা, সকল ছেলেমেয়েরা ঘরে বসে ওয়াইফাই ব্যবহার করছে। অনেক গ্রামে এই ইন্টারনেট ব্যবহার করে আউটসোর্সিং করে শত শত কোটি টাকা তারা অনেক টাকা তারা আয় করছে। এটি ডিজিটাল বাংলাদেশের রূপান্তর করার ফলেই এটি সম্ভব হয়েছে। আমরা কাটিং এজ টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি, ফ্রন্টলাইন, এগুলোর আজকে যুগে আমরা পদার্পণ করছি। সারা পৃথিবী আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটের কে ব্যবহার করছে। এই প্রেক্ষিতকে রেখে আমরা আগামী দিনে আমাদের অর্থনীতিকে কিভাবে টিকিয়ে রাখবো এবং বিশ্ব অর্থনীতির সাথে আমরা সাযুজ্য রেখে প্রতিযোগিতায় টিকে থাকবো, এগুলো আমরা আমাদেরকে চিন্তা করতে হবে। এই প্রেক্ষিতে ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাঝে একটি বিষয় এসছে, যা আমরা আগামী দিনগুলোতে স্মার্ট বাংলাদেশ করার কথা ভাবছি। এবং ডিজিটাল বাংলাদেশ ছিল, এবার আমরা স্মার্ট বাংলাদেশের কথা ভাবছি। হয়তো এই বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে এবারে নির্বাচনী ইস্তেহারে আসবে। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, শুধু এটুকুই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে দায়িত্ব দিয়েছেন এই কমিটির সদস্য হিসাবে, তারা সবাই পরিচিত, স্ব ক্ষেত্রে পেশায় তারা অনেক বরেণ্য। আমরা যারা পূর্ণ রাজনীতি করি, রাজনীতি এবং কিছুটা আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। আরো অনেককেই আমরা আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবী সুশীল সমাজের প্রতিনিধিকে নিতে পারতাম, কিন্তু আমরা সবার সাথেই এগুলো নিয়ে মত বিনিময় করব। তাদেরকে ডাকবো বিশেষ বিশেষ সময়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদের স্ব প্রতিষ্ঠানে তারা কর্মরত আমাদের শুভাকাঙ্ক্ষী, স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা, দেশ ও জাতি নিয়ে তারা চিন্তা করে, তারা তাদের দেশপ্রেম পরীক্ষিত, এই ধরনের বুদ্ধিজীবী সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশায় যারা বরেণ্য, তাদের সাথে আমরা এই কমিটি পরামর্শ করবে, তাদের সুপারিশ নেবে, মতামত নেবে। এবং এই বিষয়ে একটা আবার আহ্বানও আমরা মিডিয়ার মাধ্যমে দিব, যে আমাদের দলীয় নেতাকর্মী যারা একদম তৃণমূল পর্যায়ে, তাদের কাছ থেকেও আমরা বিভিন্ন সুপারিশ নিব এবং এই যে কোনো নাগরিকেরই এই আমাদেরকে সহযোগিতা করার সুযোগ থাকবে এবং সেদিকে আমরা অভিনন্দন জানাবো। তো সবকিছুর ঊর্ধ্বেই আমাদের অর্থনীতির তিনটি দিক আমরা বলি, একটি হলো কৃষি খাত, সেবা খাত এবং শিল্প ম্যানুফ্যাকচারিং খাত। তিনটি খাতই গুরুত্ব পাবে। আমরা জানি যে কৃষি খাতের অবদান টোটাল জিডিপিতে কমে আসছে, কিন্তু কৃষির গুরুত্ব কমছে না। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কাঁচামাল সরবরাহ করার জন্য, কৃষিভিত্তিক শিল্প কারখানা করার জন্য কৃষির গুরুত্ব কমছে না, জিডিপিতে পার্সেন্টেজ কমে যাচ্ছে। কাজেই কৃষির উপরে যে গুরুত্ব, এটি অব্যাহত থাকবে। 2008-এর নির্বাচনে আমরা বলেছিলাম কৃষি হবে আমাদের টপ অফ দ্য এজেন্ডা, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সেক্টর। আমরা খাদ্যের উৎপাদন বৃদ্ধি করব, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমরা কমিয়ে নিয়ে আসবো। আজকে অত্যন্ত আনন্দের কথা, সাংবাদিক বন্ধুরা রয়েছেন, এই মুহূর্তে কিছু কিছু কৃষি পণ্যের দাম বেশি। যারা গরিব মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদের কিছুটা অসুবিধা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তাদের সমস্যা হচ্ছে। তারপরেও আমি একটি তথ্য দিতে চাই, এই মুহূর্তে আমাদের মূল খাবার চাল, ভাত, এটির দাম নিম্নমুখী। এটি অনেকেই জানেন না, এটি নিম্নমুখী। খাদ্যে আমরা যে স্বয়ং সম্পূর্ণ 74, আমাদের খাদ্যে যে খরচ একটা পরিবারের 70 থেকে 74 খরচ হয় এটা ভাতে, চাল কিনতে। সেই চালের দাম এই মুহূর্তে বাংলাদেশে নিম্নমুখী এবং সরকারের গুদামে সর্বোচ্চ পরিমাণ
চাল মজুদ রয়েছে, 20 লক্ষ টন। এটি কোনো দিনই ছিল না। এবং এই মুহূর্তে আমি আরেকটু বলতে চাই যে এই মিলাররা আমাদেরকে চাল দিতে চায়। তার মানে হলো যে মিলাররা বাজার থেকে কম দামে কিনে তারা সরকারি গুদামে দিতে চায়। অনেক সময় এমন হয় যে কোনো মিলার আমাদের চাল দেয় না, কারণ বাজারের চালের দাম বেশি আর আমাদের চালের দাম সরকার যেটা প্রকিউরমেন্ট করে সেখানে কম। এবার তারা দিতে চাচ্ছে, তার অর্থ চালের দাম কম, ডিমের দাম, পেঁয়াজের দাম, আলুর দাম কিছুটা বেশি, সেটা নিয়ে অস্থিরতা আছে। তবে এইটুকু আমি বলতে চাই, আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল যে আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হব, সেটি আমাদের অর্জিত হয়েছে। 2008 সালে সবজির উৎপাদন ছিল 30 লক্ষ টন, 3 মিলিয়ন টন। এই মুহূর্তে বাংলাদেশে সবজির উৎপাদন 20 কোটি 20 লক্ষ টন। 7 গুণ বৃদ্ধি পেয়েছে সবজির উৎপাদন। 30 লক্ষ টন থেকে 2 কোটি 20 লক্ষ টন। 2 কোটি 20 লক্ষ টন। এই যে আমাদের অর্জন কৃষিক্ষেত্রে, এর ধারা আমরা অবশ্যই অব্যাহত রাখবো। কৃষিতে যে আমরা ইনসেন্টিভ দেই সেগুলো অব্যাহত থাকবে। সেবা খাত অ্যাজ ইউজুয়াল, শিক্ষা, স্বাস্থ্য, এগুলোর গুরুত্ব অপরিসীম। এই খাতগুলোর আমাদের যোগাযোগ এগুলো থাকবে। তৃতীয়ত, আমাদের মূল ফোকাস হবে আমাদের শিল্প খাত, ম্যানুফ্যাকচারিং সেক্টরকে প্রসারিত করা। এই ম্যানুফ্যাকচারিং সেক্টরকে, ছোট শিল্প কারখানা, সাথে সাথে ভারী শিল্পের দিকেও আমাদেরকে যেতে হবে। এই 3টি খাতকেই গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন, 100টি ইকোনমিক জোন করেছেন। যে ইকোনমিক জোনগুলোতে অবকাঠামোগত সকল সুযোগ সুবিধা, বিশেষ করে সার্ভিসের, বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট এমন সুন্দর করে তাদের শিল্প কারখানা স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে, যাতে খুব দ্রুত তারা, যে কোনো উদ্যোক্তা, ইনভেস্টর, তারা তাড়াতাড়ি এসে একটা শিল্প স্থাপন করতে পারে। এটি হবে আমাদের আগামী মূল একটা বিরাট গুরুত্বপূর্ণ দিক। এই 3টি দিককে সামনে রেখে সুশাসন, গণতন্ত্র, আমাদের জাতীয় সংসদ হবে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। আমাদের মিডিয়া, এই মিডিয়াকেও আমরা, যে স্বাধীনতা তারা ভোগ করছে, এটি যেভাবে প্রসারিত হয়েছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই ধারা অব্যাহত থাকবে। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার জন্য মিডিয়া, জুডিশিয়ারি, এই দুটি বিরাট দায়িত্ব পালন করে থাকে আমাদের এক্সিকিউটিভ। 3টি মিলিয়ে দেশে আমরা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনী ইশতেহারে আমরা গুরুত্ব দেব। সর্বোপরি সকল ধর্ম বর্ণের মানুষের, এমনকি তৃতীয় লিঙ্গের মানুষদের, তাদেরও যেন মৌলিক অধিকার আমরা নিশ্চিত করতে পারি, এবং সরকার, স্টেট সেই দায়িত্ব পালন করবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, গাঢ়, হাজং, সব ক্ষুদ্র গোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী, সকলকে সমান গুরুত্ব দিয়ে আগামী দিনে আমরা দেশ পরিচালনা করব। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমাদের জন্য খুবই আনন্দের যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দলের সাধারণ সম্পাদক, তারা অব্যাহতভাবে আমাদেরকে গাইডলাইন দিবেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী তো প্রত্যক্ষভাবে, ডাইরেক্টলি এই কমিটির সাথে জড়িত হয়ে কাজ করবেন। আমার মনে আছে 2018 সালে যখন আমরা আমাদের নির্বাচনী ঠিক সোনারগাঁ হোটেল উপস্থাপন করি, তার আগে এই ড্রাফট নিয়ে তো উনি বহুবার আলোচনা করেছেনই। উপস্থাপনার জন্য উনি 2 দিন গণভবনে রিহার্সেল দিয়েছেন। এই রিহার্সেলই আমি বলবো, একদম এটি নিয়ে আলোচনা করে 2 দিন। এবং আমাদের এই নির্বাচনী ইস্তাহারটি বহুল প্রশংসিত হয়েছিল। বহু বরেণ্য অর্থনীতিবিদরা, কৃষক প্রতিনিধিরা বিভিন্ন পত্রপত্রিকায় আর্টিকেলও লিখেছিলেন। ডক্টর জাফর ইকবাল, উনি লিখেছিলেন যে আমি সবগুলো নির্বাচনী ইস্তাহারই পড়লাম,
বিভিন্ন দলের, এমনকি জামাতেরটাও। তো নিঃসন্দেহে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তারটা সর্বশ্রেষ্ঠ। অনেক কিছু লিখে তিনি শেষ লিখেছেন, শেষ প্যারায়। কিন্তু আমার কোনো ছাত্র যদি এই ধরনের একটি নির্বাচনী ইস্তার লিখত, তাকে অবশ্যই আমি গোল্ডেন A+ দিতাম। তো আমি আমার সদস্যদেরকে এইটুকু অনুরোধ করব যে আমরা যেন এমন একটা নির্বাচনী ইস্তার জাতিকে উপহার দিই, জাতির আশাকাঙ্ক্ষাকে তুলে ধরে এমন একটি আশার সঞ্চার করি যেটি প্রশংসিত হবে এবং আগামী নির্বাচনে আমাদের দলকে বিজয়ী করতে সহায়ক হবে। এই আশাবাদ আমি ব্যক্ত করছি।